প্রণয়ের অমল কাব্য পর্ব সংখ্যা 6। লিখেছেন ডিআরএম সোহা। সঙ্গে আমি আছি মাহি। ইরফান আবারও তেরেজিতে নিলে মাইরা ভয়ে নিজেকে গুটিয়ে নেয়। শুদ্ধ ইরফানকে টেনে ধরে ইনায়ার দিকে তাকিয়ে বলে, গাড়িতে গিয়ে বস। ইনায়া মায়রাকে নিয়ে ওপারে গিয়ে গাড়িতে উঠে বসে। মায়রা গাড়িতে বসে চোখে জল নিয়ে মৃদু হেসে বলে, আপু তুমি ফুচকা খেয়েছো? ইনায়া শান্ত চোখে মায়রার দিকে তাকায়। মেয়েটার গাল থেকে কিছুটা রক্ত বেরিয়েছে। ইনায়ার খুব খারাপ লাগলো। তার ভাই মেয়েটাকে বারবার এভাবে মারছে কেন? বোন হিসেবে তার নিজেরই গিল্টি ফিল হচ্ছে। মায়রা চোখ মুছে বলল, আপু মন খারাপ করেছো আমি তোমার সাথে বসে খাইনি বলে? তোমার জাজ্জেল ভাই বুঝলে, তাই কথা না বাড়িয়ে ওখানে বসে খেয়েছি। আর একদিন আমি তুমি একসাথে খাবো। আচ্ছা। ইনায়া কিছুই বলল না। এই মেয়েকে তার রোবট লাগছে। মায়েরা অনেকবার ডাকলো। ইনায়ার কোনো উত্তর না পেয়ে মুখটা মলিন হয়ে গেল। ঘাড় বাঁকিয়ে গাড়ির জানালা দিয়ে বাইরে তাকালো। সব অন্ধকার। ঠোঁট বাঁকিয়ে মলিন হাসলো, বিড়বিড় করলো, মিস ইউ বাবা মা। ইরফান শান্ত চোখে তার গাড়ির পানে চেয়ে আছে। শুদ্ধ রেগে বলল, তুই মেয়েটাকে ভাবে মারছিস কেন বলবি? ও তোর হাফ বয়সী একটা মেয়ে, একটু দয়া মায়া বলে কিছুই নেই কি? কিছুই নেই না কি তোর? ইরফান বেশ কিছুক্ষণ চুপ থেকে শুদ্ধর দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, মারলাম কখন? শুদ্ধ অবাক হয়ে বলল, মেয়েটার গাল কেটে গিয়েছে, তুই বলছিস মারলি কখন? ইরফান নির্লিপ্ত কণ্ঠে বলেন, বাঁচিয়ে শাস্তি দিয়েছি। স্টুপিডদের এভাবেই শায়েস্তা করতে হয়। আরেকটা গাল অক্ষত আছে, এর জন্য শুকরিয়া কর। শুদ্ধ অদ্ভুতভাবে তাকালো ইরফানের দিকে। ইরফান তো এমন নয়, শুধুমাত্র রেগে কখনোই এভাবে মারার মানুষ ইরফান নয়। রাগ বেশি ঠিক আছে, কিন্তু এভাবে ধূপধাপ মারার স্বভাব তো ইরফানের নেই। তার কলার ধরা পর্যন্তই সীমাবদ্ধ থাকে, সেখানে এই বাচ্চা মেয়েটাকে ধূপধাপ মেরে দিচ্ছে। শুদ্ধ ভ্রুকুচকে জিজ্ঞেস করে, দেখ যদি একেবারেই মেয়েটাকে মানতে না পারিস তবে ডিভোর্স দিয়ে দে, এভাবে ধূপধাপ মারিস না। শুনেছি মেয়েটার বাবা নেই, এত কম বয়সে বিয়ে দেওয়ার পর তুই এরকম বিহেভ করছিস। মামা কাজটা একদম ঠিক করেনি। তুই কেমন জানি, এরপরও এভাবে বিয়ে দেওয়াটা সত্যি খারাপ হচ্ছে। যাকগে, আমি তোদের ডিভোর্সের ব্যবস্থা করছি। ইরফান শুদ্ধর কলার ধরে দাঁতে দাঁত চেপে বলল, আমার ব্যাপারে নাক গলাতে বলেছি তোকে? শুদ্ধ অদ্ভুতভাবে তাকালো ইরফানের দিকে। সে তো ভালো কথাই বলছিল। এর আবার কি হলো? চোখ ছোট ছোট করলো। তোরই তো উপকার করতে চাইছি। ইরফান কিছুই বলল না। শুদ্ধর কলার ছেড়ে গটগট পায়ে এগিয়ে গেল গাড়ির দিকে। শুদ্ধ চিন্তিত বদনে ইরফানের পানে চেয়ে গাল চুলকাল। এই ইরফানের হাবভাবটা কি? এই বলছে বউ মানে না, আবার ধূপধাপ মেরে দিচ্ছে। ডিভোর্স করাতে চাইলে নাক গলাতে নিষেধ করছে। কি আজব পাবি এক মানুষ, অথচ ক্যারেক্টার কতগুলো। ইরফান গাড়ির দরজা খুলে ড্রাইভিং সিটে বসে। সিটে মাথা এলিয়ে ডান হাতের কোনোই জানালার উপর রেখে মুষ্টিবদ্ধ হাত কপালে ঠেকিয়ে চোখ বুজে রাখে। কিছুক্ষণ পর চোখ খুলে সামনের আয়নায় চোখে পড়লে মায়েরার লালিত ডান গাল ভেসে ওঠে দর্পণে। ইরফান ভ্রু কুঁচকে তাকায়। মায়েরা ইনায়ার কাঁধের ওপর মাথা টেকিয়ে চোখ বুজে আছে। ইনায়া বাম পাশে বসায়। মায়েরা তার মাথার বাম পাশ ইনায়ার ডান কাঁধে ঠেকিয়ে রেখেছে, যার ফলে গাড়ির হলদেটে আলোয় মায়েরা লালিত ফোলা ডান গাল স্পষ্ট দৃশ্যমান হয়ে আছে, কিছুটা রক্তে ছিটে ফোটা ফোলা গাল জুড়ে। ইরফান কিছুক্ষণ আয়নায় ফুটে ওঠা মলিন মুখের মায়েরার পানে চেয়ে থাকে। এরপর চোখ সরিয়ে নেয়। ডান হাতে গাড়ির স্টিয়ারিংয়ে একটা থাপ্পড় মারে। মায়েরা ঘুমের মাঝেই কেঁপে ওঠে, তবে চোখ মেলে তাকায় না, ঘুমিয়েছে বলে। সে সময় শুদ্ধ গাড়িতে ইরফানের পাশে উঠে বসে। ভ্রু কুঁচকে বলে, আবার কি হলো তোর? ইনায়া আর চোখে তার ভাইয়ের দিকে তাকায়। ইরফান সামনে তাকিয়ে গাড়ি স্টার্ট দেয়। পিছন দিকে নিয়ে হঠাৎ করে গাড়ির স্পিড বাড়ালে মায়েরা ঝাঁকি দিয়ে ওঠে। একটু চোখ লেগেছিল। এত জোরে ধাক্কা পেয়ে পিটপিট করে চোখ মেলে তাকায়। ইরফান গাড়ির স্পিড বাড়ায়। মায়েরা চোখ বড় বড় করে তাকিয়ে বলে, এত জোরে চলছে কেন গাড়ি? আপনি আমায় মারার জন্য এমন করছেন? খারাপ লোক। শুদ্ধ পিছন ফিরে ইশারায় বলে, মেরি মা চুপ চুপ। মায়েরা তো শুদ্ধর দিকে তাকালোই না। রেগে মেগে বলে, আস্তে চালান বলছি, একটু ঘুমিয়েও শান্তি দেয় না।
দিকে তাকিয়ে বলে, আসলেই ভালো ছিটেফোঁটা নেই তোমার ভাইয়েটার মাঝে। ইরফান রেগে গাড়ি স্পিড আরও বাড়ায়। মায়েরা কটমট দৃষ্টিতে ইরফানের মাথার পিছনে তাকিয়ে থাকে। দুহাত আড়াআড়িভাবে গুজে বিড়বিড় করে, অসহ্য লোক একটা। ইনায়া আর শুদ্ধ অসহায় চোখে একবার মায়েরার দিকে তাকায় আর একবার ইরফানের দিকে। তাদের মন বলছে, এরা এমন কেন? মায়েরার মাথায় কিছু একটা আসে। ইনায়ার কাছে গিয়ে ফিসফিসিয়ে বলে, আচ্ছা আপু, বাবা যদি আমাদের বাইরে আসার কথা জানতে পারে তাহলে কি করবে? ইনায়া মায়েরার দিকে তাকিয়ে বলে, অনেক বকবে। মায়েরা ভীত কণ্ঠে বলে, বাবা তো আমাকে নিজের মেয়ে বলেছিল, এখন একটা ভুল করে ফেলেছি, তাহলে যদি বাবা আমায় ভুলের জন্য আর নিজের মেয়ে না ভাবে? কথাগুলো বলে মনমরা হয়ে যায়। কিছুক্ষণের মাঝেই ইরফান গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। মায়েরা দ্রুত গাড়ি থেকে নেমে ইরফানের পিছনে দাঁড়িয়ে বলে, বাবাকে একদম বলবেন না আমি আর আপু বাইরে গিয়েছিলাম। ইরফান ভ্রু কুঁচকে পিছন ফিরে তাকায়। মায়েরা ইরফানের দিকে চেয়ে বলে, কথা বলছেন না কেন? একদম বলবেন না বাবাকে। ইরফান নীরব চোখে মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরা বিরক্ত হয়ে দুপা এগিয়ে এসে বলে, আবার মারার প্ল্যান করছেন? আমি একদম মার খেতে ভয় পাই না। আপনি বাবাকে বলবেন না আমি বাইরে গিয়েছি। আমি না বলে গিয়ে অপরাধ করেছি, আপনি গাল কেটে দিয়েছেন, শোধ বলুন। ইরফান চোখ বুজে দীর্ঘশ্বাস ফেলল। এই গর্ধব জানেই না সে কেন মার খেয়েছে। মায়েরা কোমরে হাত দিয়ে বলে, বাবাকে বলে দেওয়ার প্ল্যান করছেন তাই না? আপনি আসলেই একটা। বলার আগেই ইরফান শক্ত হাতে মায়েরার গাল চেপে ধরে। মায়েরা ব্যথা পায়। ইরফান সেকেন্ড কয়েকের মাঝে মায়েরার গাল ছেড়ে বারবার শ্বাস নেয়। এর সাথে থাকলে এর গায়ে মারের দাগ ছাড়া কিছুই পাওয়া যাবে না। পিছন থেকে তারেক নিয়াজ বলে ওঠে, কি হয়েছে? কে কথা বলে? ইরফান। শ্বশুরের গলা পেয়ে মায়েরার চোখ বড় বড় হয়ে যায়। দ্রুত ইরফানের গা ঘেঁষে ইরফানের পিছে গিয়ে ইরফানের পিঠের দিকে শার্ট দু হাতে খামচে ধরে পিছনে মুখ লুকায়। তার মনে ভয়, তার শ্বশুরের মতে রাতে বাইরে যাওয়া ভুল। সে তো এই ভুল করেছে, তাও আবার ইনায়াকে নিয়ে। এখন তার এই বাবাটাও যদি তাকে আর মেয়ে না মানে। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে। সামনে পা বাড়ালে মায়েরা ইরফানের শার্ট টেনে ধরে। ইরফানের পা থেমে যায়। ছেলেটা বিরক্তিকর নিঃশ্বাস ফেলে। ওপাশ থেকে শুদ্ধ আর ইনায়া গাড়ি থেকে বের হয়ে দাঁড়িয়েছে। শুদ্ধ ইরফানের পিছনে মায়েরাকে এভাবে দেখে অবাক হয়। ইরফান পিছনে হাত নিয়ে শক্ত হাতে ঝাড়া দিয়ে মায়েরার হাত ছাড়িয়ে নেয় নিজের শার্ট থেকে। এরপর উল্টো ঘুরে মায়েরার দিকে তাকায় গম্ভীর মুখাভাবে। মায়েরা দুপা পিছিয়ে যায়। বিড়ালের থেকে বাঁচতে বাঘের কাছে আশ্রয় চেয়েছে। কত বড় ভুল করেছে বুঝতেই দ্রুত মায়েরা তার দুহাতে দুগালে রাখে। কাঁদো কাঁদো মুখ করে বলে, একদম মারবেন না বলে দিচ্ছি, আমি ব্যথা পাই, গালটা এখনো জ্বলছে। ইরফান তীক্ষ্ণ চোখে মায়েরার মুখের দিকে চেয়ে রইল, কিছুই বলল না। এরপর মায়েরার পাশ কাটিয়ে চলে যায়। মায়েরা বোকা চোখে সামনে তাকালে তার শ্বশুরকে দেখে চোখ বড় বড় করে হয়ে যায়। তারেক নেওয়াজ এগিয়ে এসে মায়েরাকে দেখে বলে, আম্মু তুমি এখানে? কোথায় গিয়েছিলে? মায়েরা আমতা আমতা করে বলে, ওই গিয়েছিলাম। এর মাঝেই তারেক নেওয়াজের চোখ যায় মায়েরার গালের দিকে। সন্ধ্যার পর সে মায়েরাকে দেখেছিল। মেয়েটার গাল এমন ছিল না। এটুকু সময়ের মাঝে গাল ফেটে রক্ত বের হওয়ার উপক্রম হয়েছে। কিভাবে ভেবে পায় না, তাই প্রশ্ন করে, তোমার গালের এই অবস্থা হলো কি করে আম্মু? তারেক নেওয়াজের কথা শুনে ইরফানের পা থেমে যায়। মায়েরা বলতে চায়, আপনার ছেলের লোহার হাত দিয়ে আমার এত কোমল ত্বকে আঘাত করেছে, কিন্তু মনের কথাই মনেই রাখল। এমনিতেই তাকে নিয়ে কত অশান্তি হচ্ছে, এটা বললে নিশ্চয়ই আরও অশান্তি হবে, বাবা ছেলের মাঝে আরও রাগারাগি হবে। এইসব ভেবে আর বলল না। কিন্তু কি বলবে ভেবে হঠাৎই মাথায় বুদ্ধি আসে। অতঃপর মৃদু হেসে বলে, আমি বাথরুমে পড়ে গিয়েছিলাম বাবা, তাই আর কি, ঠিক হয়ে যাবে, কিছু হয়নি। তারেক নেওয়াজ ভ্রু কুঁচকাল। তাকে এ নিয়ে আর ভাবতে হয় না। ইরফান এগিয়ে সে গম্ভীর গলায় বলে, আমি মেরেছি। পিছন থেকে ইরফানের কথা শুনে মায়েরা পিছন ফিরে চোখ বড় বড় করে তাকায়। ইরফান রাগান্বিত চোখে মায়েরার দিকে চেয়ে বলে, ইডিয়েট, লায়ার হতে শিখেছে বাচ্চাকালে। তারেক নেওয়াজ রেগে বলে, তুমি আবার ওকে মেরেছ? ইরফান যেতে যেতে শক্ত কণ্ঠে বলে, বাদরামি করেছে, শাস্তি পেয়েছে, দ্যাটস ইট। তারেক নেওয়াজ রেগে বলে, তুমি সত্যিই একটা অমানুষ হয়েছ। এই মেয়েটাকে মারতে তোমার একটুও মায়া হয় না। ইরফান রাগে তাদের মেইন গেটে একটা লাথি মেরে বাড়ির ভেতর চলে যায়। তারেক নেওয়াজ অবাক হয়ে দেখলেন ইরফানকে, চোখ বুজে দীর্ঘশ্বাস ফেলে। এসব আর নতুন কি? তার কেমন
কেন যেন বারবার মনে হচ্ছে বিয়েটা দিয়ে তিনি সত্যিই বড় ভুল করেছেন। মায়েরার দিকে তাকালে দেখলো মায়েরা তার দিকেই তাকিয়ে আছে অসহায় চোখে। মায়েরা হঠাৎই হেসে বলে, বাবা আপনি রাগ করবেন না, আমার ব্যথা তো অর্ধেক সেরে গিয়েছে, কিছুক্ষণ পর পুরোটাই সেরে যাবে। তারেক নেওয়াজকে চুপ থাকতে দেখে মায়েরা আবারও বলে, বাবা আমি একটা কথা বলতে চাই। তারেক নেওয়াজ মায়েরার দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, হ্যাঁ আম্মু বলো। কথাটা বলে পাশ ফিরে ইনায়া আর শুদ্ধকে দেখে ভ্রু কুঁচকালো। আবার মায়েরার দিকে তাকালো। এরা সবাই গিয়েছিল কোথায়? ইনায়ার দিকে তাকিয়ে বলল, তোমরা কোথায় গিয়েছিলে? মায়েরা ভাবে এক্ষুনি ইনায়া আপুকে বকলো বলে দ্রুত বলে ওঠে, আমি নিয়ে গিয়েছিলাম বাবা। তারেক নেওয়াজ ভ্রু কুঁচকে বলেন, কোথায়? মায়েরা হেসে বলেন, আচ্ছা আগে আমার একটা কোয়েশ্চেনের আনসার দিন। ধরুন আপনার এক মেয়ে প্রথমবার বড় একটা ভুল করেছে, এরপর আপনার কাছে ক্ষমা চাইছে, আর সে ভুল দ্বিতীয়বার করবে না, আপনি কি তাকে ক্ষমা করবেন নাকি শাস্তি দেবেন? তারেক নেওয়াজ কোচকানো ভ্রু শিথিল করে বলে, তা কি ভুল করেছো আম্মু? মায়েরা হিহি করে হেসে বলে, বাবা আমার ফুচকা অনেক পছন্দ, তাই এক্সাইটমেন্টে একা একাই চলে গিয়েছিলাম। মাথা নিচু করে অনুতাপের স্বরে বলে, সরি। তারেক নেওয়াজ মায়েরার মাথায় হাত বুলিয়ে গম্ভীর গলায় বলে, ফার্স্ট টাইম তাই ক্ষমা করলাম, সেকেন্ড টাইম কঠিন পানিশমেন্ট হবে কিন্তু। মায়েরা মন খারাপ করে বলল, আপনার মেয়ে হওয়া থেকে কাটাকুটি হব না তো? তারেক নেওয়াজ অদ্ভুত চোখে তাকালো মায়েরার দিকে। মেয়েটার মুখে কত মায়া, বাবা মারা গিয়েছে সেই হিসেবে মেয়েটা এতিম, বাবার আদর পায় না, মায়ের আদরও সেভাবে পায় না, এর জন্যই তিনি তার বন্ধুর মেয়েটাকে তার কাছে নিয়ে আসেন। কিন্তু তার ছেলে যে মেয়েটার সাথে অমানবিক আচরণ করছে এতে তিনি ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে। তার বন্ধুকে দেয়া কথাটা যে তিনি রাখতে পারছেন না, ভালো রাখতে পারছেন না মেয়েটাকে। মায়েরা হেসে বলল, আপনি খুবই ভালো বাবা, আপনি আমায় আপনার মেয়ে থেকে কাটবেন না জানি, আমি মানুষ চিনতে একদম ভুল করি না, ঠিক বললাম তো? তারেক নেওয়াজ মায়েরার কথা হেসে ফেলল। ইনায়া এগিয়ে আসলে তারেক নেওয়াজ তার দুই মেয়ের হাত আগলে নিয়ে বাড়ির ভেতরে যায়। শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলে ইরফানের গাড়ি পার্ক করে ভেতরে যায়। মায়েরা সকাল সকাল উঠে ফজর নামাজ পড়ে নেয়। আজ ইনায়া তার সাথে আছে। নামাজ শেষে জানালার দিকে নজর দিলে দেখলো ভোরের আলো ফুটতে শুরু করেছে। মায়েরা ইনায়াকে ডাকতে লাগলো। নামাজের আগেও অনেকবার ডেকেছে, উঠাতেই পারেনি, এখনও ডাকছে। মেয়েটা উল্টে পাল্টে শুধু ঘুমিয়েই যাচ্ছে। মায়েরা মিটিমিটি হেসে দুষ্টু বুদ্ধি আঁটলো। তার ব্যাগে একটা রাবারের সাপ আছে, এটা দিয়ে তার ছোট ভাইকে ভয় দেখাতো মাঝে মাঝে। এগিয়ে গিয়ে ব্যাগ থেকে বের করে আনে, এরপর ইনায়ের গলার সাথে সাপটা রেখে দেয়। মুখ চেপে ফিসফিস করে একটু হেসে নেয়। এরপর ইনায়ের দিকে ঝুঁকে বলে, আপু আপু উঠো, সাপ, তোমার গায়ে সাপ। ইনায়া আবারও এপাশ ফিরে ওপাশ হয়। ঘুম হালকা হওয়ায় মায়ের সাপ সাপ কথাটা কানে পৌঁছে। পিটপিট করে চোখ খুলে সামনে থাকা ঝাপসা চোখে আবারও চোখ নামালে তার হাতের উপর সাপের মতো কিছু একটা দেখে লাফ দিয়ে ওঠে। সাপটা ছুঁড়ে দিয়ে ফেলে সর্বশক্তি দিয়ে চিৎকার দেয়, সাপ বলে। মায়েরা নিজেও ভয় পেয়ে ইনায়ের সাথে চিৎকার দেয়। মূলত ইনায়ের এক্সপ্রেশন দেখে মায়েরার মনে হচ্ছে সত্যি সত্য সাপ বেরিয়েছে। মায়েরা দৌড়ে গিয়ে রাবারের সাপ কুড়িয়ে ইনায়ের সামনে ধরে বলতে চায়, এটা রাবারের। ইনায়া তার সামনে আবারও সাপ দেখে প্রায় কেঁদে দিয়ে আম্মু বলে ডেকে ওঠে। ওদিকে তারেক নেওয়াজ আর রুমা নেওয়াজ ঘরের দরজা ধাক্কাচ্ছে। মায়েরা ঢোকিলে না। এখন কি হবে? তীব্র ধাক্কানোর আওয়াজে মায়েরা গিয়ে দরজা খুলে দেয়। তারেক নেওয়াজ আর রুমা নেওয়াজ ভেতরে গিয়ে ইনায়াকে ভীত হয়ে চোখে পানি দেখে বাবা মা দুজনেই চিন্তিত হয়ে যান। রুমা নেওয়াজ ইনায়ের পাশে বসে মেয়েকে আগলে নিয়ে মায়েরার দিকে চেয়ে বলে, এই মেয়ে, কি করেছো আমার মেয়ের সাথে? মায়েরা আমতা আমতা করে হাতের সাপটা বের করে বলে, আসলে আমি খেলনা সাপ বের করেছিলাম, এটা দেখে আপু ভয় পেয়েছে। রুমা নেওয়াজ ইনায়াকে জড়িয়ে ধরে রেগে বলে, কালকে মার খেয়েও হয়নি তাই না, বেয়াদব মেয়ে? ঘুমের ঘরে এভাবে দেখে কত মানুষের হার্ট অ্যাটাক হয় জানো? মায়েরা মাথা নিচু করে নিল, মিনমিন করে বলল, সরি, আমি বুঝতে পারিনি। ইনায়া তার মাকে জড়িয়ে ধরেছে। হঠাৎ এভাবে দেখে ভীষণ ভয় পেয়েছে মেয়েটা। এখনো শরীর মৃদু কাঁপছে। রুমা নেওয়াজ নামাজ পড়ে দোয়া পড়ছিলেন, তখনই মেয়ের এমন চিৎকার শুনে ছুটে এসেছে। এদিকে তারেক নেওয়াজ মসজিদ থেকে ফিরছিলেন নামাজ শেষে, তখন মেয়ের এমন চিৎকার শুনতে পায়।
ইনায়ের মা ইনায়ের গায়ে হাত বুলিয়ে আদুরে সুরে বলে, ভয় পেও না আম্মু, ওটা কিছু না, খেলনা জিনিস ওটা। ইনায়া কিছু বলল না, মাকে জড়িয়ে ধরে রাখলো। রুমানি আজ মেয়েকে নিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালেন। মায়েরা এগিয়ে এসে হাতের সাপ এগিয়ে দিয়ে বলে, আপু দেখো, এটা খেলনা, ভয় পেও না। ইনায়া আবারও হঠাৎ ঝাঁকি দিয়ে ওঠে। রুমানি আজ ধমকে ওঠে মায়েরাকে। মায়েরা মলিন মুখে একবার রুমানিয়াজের দিকে তাকায়, এরপর আবার ইনায়ের দিকে তাকিয়ে বলে, আপু আমি সরি, আসলে নামাজের সময় চলে যাচ্ছিল, তাই তোমাকে উঠাতে চাইছিলাম, তাই এভাবে ডেকেছি, সরি আপু, আর কখনো এমন করবো না। ইনায়া হ্যাঁ না কিছুই বলল না। রুমানিয়াজ ইনায়াকে নিয়ে বেরিয়ে যায়। মায়েরার চোখে জল টলমল করে ওঠে। তারেক নেওয়াজ এগিয়ে এসে মায়েরার মাথায় হাত দিয়ে বলে, আর কখনো এমন করো না, এভাবে অনেক বড় ক্ষতি হতে পারে, বুঝেছো? মায়েরা নিজেকে সামলে ফট করে মাথা তুলে হেসে বলে, জি বাবা। হাতে রাবারের সাপ দেখিয়ে বলে, এটা আজকেই ফেলে দিব, হবে না। তারেক নেওয়াজ গম্ভীর গলায় বলল, আচ্ছা, এই বলে ঘর থেকে বেরিয়ে যায়। মায়েরার ভীষণ খারাপ লাগলো। সবাই কি তার উপর অনেক রেগে গিয়েছে? ইনায়া আপু কথা বললো না, বাবাও হাসলো না, এগিয়ে গিয়ে ঘরের দরজা ভিড়িয়ে দিল। রুমা নেওয়াজ ইনায়াকে জড়িয়ে ধরেছিল, সেই দৃশ্য চোখের সামনে ভাসলো। এমন দৃশ্য তার মায়ের সাথে কত বছর আগে ফুটেছিল কে জানে। চোখ থেকে পানি গড়িয়ে পড়ে, কিন্তু এটাকে সে বেশিক্ষণ লালন করে না। দ্রুত দুহাতে দু চোখ মুছে নিজেই হেসে বলে, রাবারের সাপ নিয়ে ব্যালকনিতে দৌড়ে যায়। ভোরের এই আবহাওয়া মায়েরার ভীষণ ভালো লাগে। ইনায়া স্বাভাবিক হলে নামাজ পড়ে মায়েরার ঘরে আসে। মায়েরা ব্যালকনিতে দাঁড়িয়েছিল। ইনায়া পিছন থেকে ভাউ বলে ওঠে। মায়েরা লাফ দিয়ে ওঠে, বুকে থুতো দিয়ে পিছন ফিরে ইনায়াকে দেখে দ্রুত ইনায়াকে জড়িয়ে ধরে বলে, আপু আমি সরি, প্লিজ প্লিজ, আমি আর এমন করবো না। ইনায়া হেসে মায়েরার পিঠে হাত বুলিয়ে বলল, পাগলি মায়েরা। মায়েরা মুখ ফুলিয়ে বলে, আমি পাগলি না, ফিসফিস করে বলে, তোমার ভাই পাগল। পিছন থেকে রুমা নেওয়াজ হাতে এক কাপ চা নিয়ে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে, কে পাগল? মায়েরা রুমা নেওয়াজকে দেখে ভীত চোখে তাকায়, আমতা আমতা করে হেসে বলে, ওই আমি। ইনায়ের মা ইনায়ের হাতে চায়ের কাপ দিয়ে বলে, তোমার গুণধর ভাবিকে এটা খেয়ে আমাকে উদ্ধার করতে বলো, আর এসব বেয়াদবি ছাড়তে বলো। মায়েরা মাথা নিচু করে মিনমিন করে বলে, আমি বেয়াদবি করি না তো আন্টি, আমি খুব ভালো, আপনি আমার সাথে একদিন কাটিয়ে দেখুন। রুমানিয়াজ ধমকে বলেন, একজন বাবা আর একজন আন্টি। মায়েরা অবাক হয়ে রুমানিয়াজের দিকে তাকিয়ে বলে, তাহলে আপনাকে কি বলবো? রুমানিয়াজ দীর্ঘশ্বাস ফেলে ইনায়ের হাতে চায়ের কাপ ধরিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। মায়েরা ইনায়ের দিকে তাকালে ইনায়া হেসে বলে, তোমাকে আম্মু বলে ডাকার ইঙ্গিত দিয়েছে আম্মু।